আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি নিন, শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে শেখ হাসিনার ফেরা এবং আওয়ামী লীগ ভবিষ্যৎ নিয়ে আন্তর্জাতিক তত্ত্ব, এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে কথা বলবো। এই প্রসঙ্গটি বা শিরোনামটি আমারই একটু মডিফাই করে দেওয়া। এই প্রসঙ্গটি আমি আজকে মানব জমিনের প্রিন্ট সংস্করণে একটি আন্তর্জাতিক তত্ত্ব নিয়ে রিপোর্ট প্রকাশিত হয়েছে। গতকাল অনলাইন ভার্সনে এটি প্রকাশ হয়েছে, আজকে সেটি প্রিন্ট সংস্করণে প্রকাশ হয়েছে। সেখানে বলা হচ্ছে শেখ হাসিনার দেশে ফেরা এবং আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে আন্তর্জাতিকভাবে চিন্তা ভাবনা করা হয়েছে। শেখ হাসিনাকে প্রেসক্রিপশন দেওয়া হয়েছে যে এটি না ওটি, এইভাবে একটা রিপোর্ট প্রকাশ করা হয়েছে। আমরা রিপোর্টটা একটু দেখব, তারপরে আরো কথা বলবো। কোনো প্রস্তাবেই সায় দিচ্ছেন না ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সামনে দুটো প্রস্তাব। এক প্রস্তাবে বলা হয়েছে আপনাকে নিয়ে পুনরায় আওয়ামী লীগকে সংগঠিত করা সম্ভব নয়, কারণ বাংলাদেশের মানুষ আপনার বিপক্ষে চলে গেছে। যেমনটা হয়েছে ভারতের বেলায়, গণহত্যা চালানোর দায় আপনি অস্বীকার করতে পারবেন না। আপনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে মামলা চলছে, যা অতি দ্রুততম সময়ের মধ্যে ফয়সালা হয়ে যাবে। যে মামলায় আপনাকে প্রধান আসামি করা হয়েছে, দালিলিক প্রমাণ সহ একাধিক অভিযোগে আপনি দণ্ডপ্রাপ্ত হতে পারেন। এই অবস্থায় আপনার দেশে ফেরা খুব কঠিন। মিরাকল কিছু না ঘটলে অবস্থার কোনো পরিবর্তন হবে না। তাই দ্বিতীয় প্রস্তাবটি বিবেচনা করে দেখতে পারেন। দ্বিতীয় প্রস্তাবটি হচ্ছে অন্য কাউকে দায়িত্ব দিতে পারেন, তাতে করে আওয়ামী লীগের ঘুরে দাঁড়ানো সহজ হবে। যেমনটা হয়েছিল 1975 সালে বাকশাল গঠন করে আওয়ামী লীগের অস্তিত্ব বিলুপ্ত করা হয়েছিল। 15ই আগস্টের পট পরিবর্তনের পর বাকশালের সমাপ্তি ঘটে। প্রেসিডেন্ট জিয়াউর রহমান পুনরায় দল গঠনের সুযোগ দেন। সৈয়দা জোহরা তাজউদ্দিনের নেতৃত্বে আওয়ামী লীগ সংগঠিত হয়। তখনও আপনি ভারতে অবস্থান করছিলেন। এর মধ্যেই 1979 সালে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে আওয়ামী লীগ 39 আসন লাভ করে। তখন সংসদে নেতৃত্ব দেন প্রয়াত অ্যাডভোকেট আসাদুজ্জামান খান। সংসদে আপনার ফেরা নিয়ে বিরতিহীন আওয়াজ তোলেন আওয়ামী লীগের সংসদ সদস্যরা। সব দলের অংশগ্রহণে গঠিত এই সংসদ ছিল প্রাণবন্ত। আপনাকে ফেরানোর ব্যাপারেও জনমত তৈরি হয়। 1981 সালের 17 মে আপনি দেশে ফিরে আসেন জিয়াউর রহমানের সবুজ সংকেত পেয়ে। এরপর আপনি ক্ষমতায় গেছেন নানা প্রক্রিয়ার মধ্য দিয়ে। বর্তমান পরিস্থিতি পাল্টে গেছে। এখন তরুণদের হাতে নেতৃত্ব। বড় রাজনৈতিক দলগুলো চাইলেও আপনার ফেরানোর ব্যাপারে সায় দিতে পারবে না। দুটো পশ্চিমা শক্তি অতি সম্প্রতি এই প্রস্তাব দিয়ে হাসিনা সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছে। এমনকি ভারতের অনেকেই মনে করছেন এটাই এই মুহূর্তের বাস্তবতা। ভারতের রাজনৈতিক নেতাদের মধ্যেও এ নিয়ে রয়েছে প্রচণ্ড মতবিরোধ। কেউ কেউ বলছেন হাসিনাকে রাখতে গিয়ে গোটা বাংলাদেশকেই আমরা হারিয়েছি। এর মধ্যে আন্তর্জাতিক পরিমণ্ডলে অনেক ঘটনায় ঘটে গেছে। বৃহৎ শক্তিও নেই আমাদের সঙ্গে। ভূ রাজনৈতিক কারণটাও বিবেচনায় রেখে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক গড়ার মতো দিচ্ছেন অনেকে। উল্লেখ্য যে প্রায় 50,000 নেতাকর্মী ভারত সহ পৃথিবীর বিভিন্ন দেশে অবস্থান করছেন। এর মধ্যে বেশিরভাগই রয়েছেন ভারতে। শেষ খবর, হাসিনা এই প্রস্তাবে সম্মত নন। তিনি নিজেকে এখনো প্রধানমন্ত্রী ভাবেন। লড়াই করে পুনরায় ক্ষমতায় আসতে পারবেন এ পরামর্শ দিচ্ছেন কেউ কেউ। যদিও বিদেশে অবস্থানরত আওয়ামী লীগের বেশিরভাগ নেতাকর্মী নতুন করে দলকে সংগঠিত করার পক্ষে মত দিচ্ছেন। নাম প্রকাশ না করার শর্তে আমেরিকায় অবস্থানরত একজন আওয়ামী লীগ নেতা বলেন, বাস্তবতা না মানলে দলের দশা হবে মুসলিম লীগের মতো। মুসলিম লীগ নামে কোনো দল ছিল এটা এখন অনেকেই জানে না। পাকিস্তান গড়তে
এই দলটির ভূমিকা ছিল। 1971 সালে বাংলাদেশের বিরোধিতা করতে গিয়ে একদম বিলীন হয়ে গেছে। বাংলাদেশ প্রতিষ্ঠায় মুখ্য ভূমিকা রেখেছিল আওয়ামী লীগ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন এর নেতৃত্বে। একাধিক কূটনৈতিক সূত্র জানিয়েছে, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজন করতে হলে আওয়ামী লীগের অংশগ্রহণ অনেকটাই জরুরি, কারণ তাদেরও ভোট রয়েছে। তাছাড়া ভবিষ্যৎ সামনে রেখে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের বিকল্প নেই। আওয়ামী লীগের কার্যক্রম এখন নিষিদ্ধ। এই অবস্থায় আগামী নির্বাচনে অংশ নেওয়া তাদের পক্ষে আইনত সম্ভব হবে না। এ কারণেই কূটনীতিকরা বলছেন, বিকল্প প্রস্তাব নিয়ে হাসিনার ভাবা উচিত। বাংলাদেশের স্থিতি নিশ্চিত করতে হলে সব দলের অংশগ্রহণ আবশ্যক। ওদিকে রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, শেখ হাসিনা এখন একটি ছায়ার সঙ্গেই লড়াই করছেন। তিনি মনে করছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস চলে গেলে তার ফেরাটা খুবই সহজ হবে। ঢাকায় বলা বলি আছে, একটি রাজনৈতিক শক্তি তলে তলে তাদের সঙ্গে যোগাযোগ রাখছে। অভ্যুত্থানের পর এদের এক শীর্ষ নেতা ক্ষমা করার প্রসঙ্গটি সামনে আনেন। 3 সেপ্টেম্বর 2024 এই শীর্ষ নেতা বলেছিলেন, আমরা প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করি না। রাজনৈতিকভাবে আমাদের ওপর যারা জুলুম নির্যাতন করেছে, আমরা তাদেরকে ক্ষমা করে দিয়েছি। এটি মানব জমিনের ভাষ্য। মানব জমিনের এই রিপোর্ট বলছে যে আন্তর্জাতিক মহল থেকে শেখ হাসিনাকে দুটো প্রস্তাব দেওয়া হয়েছে, যে আপনাকে বাংলাদেশ এই মুহূর্তে মানছে না, কিংবা নেতৃত্ব অন্য কাউকে দিয়ে আপনার দূরে থাকা, এমন প্রস্তাব দেওয়া হয়েছে। কিন্তু এই রিপোর্টের সাথে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট মিল খুঁজে পাচ্ছি না। কারণটা হচ্ছে, এই আজকে যে মুহূর্তে আমরা কথা বলছি শুক্রবার, এই শুক্রবারেও ঢাকা শহরে কমপক্ষে 20-25টা মিছিল হয়েছে। সঠিক পরিসংখ্যান এখন আমি পাইনি, জানি না যে আসলে কতটা হয়েছে, কিন্তু বিভিন্ন স্পটে মিছিলের ছবি, মিছিলের ভিডিও আমরা দেখেছি। অর্থাৎ আওয়ামী লীগ, শেখ হাসিনার আওয়ামী লীগ যে আবারও জেগে উঠছে, এগুলো তার নিদর্শন। দুদিন আগে ফার্মগেটে এক বিশাল মিছিল থেকে প্রায় 250-র মতো মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। তারপরেও আজকে শুক্রবার রাজধানীতে খুব বড় ধরনের মিছিল হয়েছে এবং বাংলাদেশের একটা বৃহৎ অংশ বলা শুরু করেছে যে শেখ হাসিনা আসুক, আমরা আগেই ভালো ছিলাম। আওয়ামী লীগ নেতার রেফারেন্স দিয়ে মানব জমিনের এই রিপোর্ট করা হয়েছে। যুক্তরাষ্ট্রে অবস্থানরত বাস্তবতা মানতে বলেছেন আওয়ামী লীগ নেতা। কোন আওয়ামী লীগ নেতা বলেছেন জানি না, কিন্তু বাংলাদেশের বাস্তবতা ক্রমেই ভিন্ন থেকে ভিন্নতর হয়ে উঠছে। ক্রমেই আওয়ামী লীগ প্রাসঙ্গিক হয়ে উঠছে, কারণ প্রাসঙ্গিক না হয়ে তো উপায় নেই। গত 14 মাসে বাংলাদেশের অবস্থা যদি দেখেন, তাহলে কোনো বাংলাদেশের বিবেকবান মানুষ, কারো দল করা লাগবে না, বিএনপি জামাত আওয়ামী লীগ কিচ্ছু করা লাগবে না, বিবেকবান মানুষ মাত্রই বলবে যে আমরা একটিকে বিদায় করেছি, একটির দুঃশাসনে অতিষ্ঠ হয়ে বিদায় করেছি, এনেছি কোনটা তার এই মুহূর্তে যে জাতিসংঘ সফর চলছে সেই সরকার প্রধানের, সেই সফরের বহরটা যদি দেখেন, 104 জন সদস্য নিয়ে তিনি সফর করতে গেছেন জাতিসংঘের একটি ভাষণ দিতে। রাজনৈতিক সরকারকেও হার মানিয়ে ফেলেছে। রাজনৈতিক সরকারের বিশাল মন্ত্রিসভা থাকে, 50-60 জনের মন্ত্রিসভা থাকে, আর 22-25 জনের উপদেষ্টা পরিষদ। এই পরিষদ নিয়ে, এই পরিষদের 7 জন উপদেষ্টা আর 104 জন সদস্য নিয়ে জাতিসংঘে গেছে। এটা কোন পরিষদ? এটা কোন সরকার? কাজেই এই সরকারের উপর মানুষ আস্থা হারিয়ে ফেলেছে, বিশ্বাস হারিয়ে ফেলেছে, এবং এই সরকারের যত দোষ হচ্ছে, সব দোষ বর্তমানে যে রাজনৈতিক দলগুলো আছে তাদের গায়েও কিন্তু লাগছে। এই সরকারের সফর সঙ্গী বর্তমানে যে প্রধান 3টি রাজনৈতিক দল, একটি অনিবন্ধিত এনসিপি, কিংস পার্টি, ডক্টর ইউনূসের কিংস পার্টি সহ বিএনপি জামাতের প্রতিনিধিরাও এই সফর দলে আছে। কাজেই কেউ যদি বলেন যে আওয়ামী লীগকে এখন ফেরা বাংলাদেশ মানবে না, ইয়াং জেনারেশনের হাতে দেশ, করুণ অবস্থা আপনারা তো দেখছেন। এখন এনসিপি বা সমন্বয়করা কাউকে ডাকলে আসে না, এবং জনমতের প্রতিফলনও আপনারা দেখলেন যে ডাকসু নির্বাচনে
কি পরিমাণ ভরাডুবি হলো। জেনজির যে প্রতিনিধিত্ব, সেই জেনজির প্রতিনিধিত্ব এনসিপির যে ছাত্র সংগঠন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, কি ধরাশয়ী হলো ডাকসু জাকসু নির্বাচনে। কাজেই কারা বলছে যে আওয়ামী লীগ আসবে না, আওয়ামী লীগ আসতে পারবে না, কিংবা শেখ হাসিনা আসবে না, শেখ হাসিনা ছাড়া আওয়ামী লীগ এই মুহূর্তে সম্ভব না। কাউকে হয়তো ভারপ্রাপ্ত দায়িত্ব দিতে পারেন, কিংবা তার জীবনের ঝুঁকি থাকতে পারে, কিংবা তার জীবনের নিরাপত্তাহীনতা থাকতে পারে, সেই হিসেবে তিনি আরো কিছুদিন বাইরে থাকতে পারেন। আমি গতকালকের একটা ভিডিওতে বলেছি, শেখ হাসিনা কিন্তু দেশে আসবার পরিকল্পনা করেছিলেন গোপালগঞ্জ ট্র্যাজেডির সময়কালে। শেখ হাসিনা সেই মানুষ, তিনি হঠাৎ করে কিন্তু পরিকল্পনা করতে পারেন যে আমি দেশে যাব। গোপালগঞ্জ ঘটনার পরে তিনি পরিকল্পনা করেছিলেন, কিন্তু ভারত সরকারের পরামর্শে তিনি সেখান থেকে কিন্তু পিছু হটেন। কাজেই সেখান থেকে পিছু হটেছেন। আগামীর সামনের পরিকল্পনা থেকে যে পিছু হটবেন, ন্যূনতম নিশ্চয়তা পেলে, ন্যূনতম নিরাপত্তার একটা নিশ্চয়তা পেলে তিনি দেশে ফিরবেন। দেশে ফিরে তিনি জেলে যাবেন। আওয়ামী লীগ নেতাদের মধ্যেও আলাপ আলোচনা চলছে যে দেশে ফেরার। কে কি বলল, কারা কি বলে, রিপোর্ট কি বলছে, আজকে বাংলাদেশের গণমাধ্যমের রিপোর্টগুলাও আওয়ামী লীগ বিরোধী একটা রিপোর্ট বা আওয়ামী লীগ বিরোধী একটা মতামত। কিন্তু বাংলাদেশ কিন্তু কোনো ক্রমেই বলছে যে আওয়ামী লীগ আসতে হবে, আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করতে হবে, আওয়ামী লীগের অংশগ্রহণ ছাড়া নির্বাচন হবে না। আমি মিছিলের কথা বলছিলাম খানিক আগে, পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনী পাহাড় ছাড়ো এমন স্লোগান উঠছে, চট্টগ্রামে মিছিল হচ্ছে, ঢাকায় মিছিল হচ্ছে। কাজেই আওয়ামী লীগের ফেরাটা, এই যে গ্রেপ্তার করো, অ্যারেস্ট করো, ওসি প্রত্যাহার করা হবে, পুলিশের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে, কোনো কিছুতে বাদ সাধা যাচ্ছে না। আওয়ামী লীগের তৃণমূলের কোটি কোটি যে নেতাকর্মী বাংলাদেশে আছে, তারা কিন্তু কোনো বাদবে না, কোনো বাদ দিয়ে তাদেরকে আটকে রাখা যাবে না। আমার বারবার মনে পড়ে যায় যে লগি বৈঠা 2006 সালে, তখন বিএনপি, জামাত, অন্যান্যরা সব এক ছিল, সবাইকে পরাজিত করে এমন একটা পরিস্থিতি তৈরি হইল। লগি বৈঠার পর থেকে শেষে একটা 111 এলো, 111 সরকার 2 বছর শাসন করলো, করে একটা নির্বাচন হলো, নির্বাচন হয়ে আওয়ামী লীগ বিপুল ভোটে ক্ষমতায় এলো। এবারও কিন্তু পরিস্থিতি সেদিকেই যাচ্ছে। আপনি যদি ডিপলি ফলো করেন, এই রিপোর্ট দেখে অনেকের হয়তো, অনেক আওয়ামী লীগ নেতার মনেও অনেক হতাশা আসতে পারে যে আওয়ামী লীগ মুসলিম লীগ হয়ে যাবে। কি একজন বলেছেন, না ভাই, মুসলিম লীগ আর আওয়ামী লীগের অবস্থা এক নয়। আওয়ামী লীগ প্রতিনিয়ত জানান দিচ্ছে, প্রতিনিয়ত শব্দ করছে যে আসছে, পথ পথ করে শব্দ হচ্ছে আওয়ামী লীগ আসার। কাজেই আওয়ামী লীগ আসবে। আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে না। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বলছি, মালয়েশিয়াতে ইন্দো প্যাসিফিক আর্মি চিফস কনফারেন্সের আজ গতকাল শেষ হয়ে গেল 25শে সেপ্টেম্বর। এই কনফারেন্সের খবর বাংলাদেশের মেইন স্ট্রিম মিডিয়া দেয়নি এবং সোশ্যাল মিডিয়া সম্ভবত ট্র্যাক করেনি এই খবর। সবাই ব্যস্ত থেকেছে নিউ ইয়র্কে ডিম নিক্ষেপ নিয়ে। আবার সেই ডিম নিক্ষেপ নিয়েও হচ্ছে নানান রকমের আলোচনা। কেউ বলছেন নিউ ইয়র্কে ডিম ছুঁড়ে বাংলাদেশের সম্মান নষ্ট করলো একদল মানুষ। কেউ বলছেন যে বাংলাদেশে আবার এত ভয়ঙ্কর কাণ্ড ঘটানোর পরে শুধু ডিম নিক্ষেপ করেই কি তাদের শাস্তি দেওয়া সম্পূর্ণ হলো, কি ঠিক হলো? সম্পূর্ণ তো হয়নি শাস্তি দেয়া। আসলে ডিম নিক্ষেপ কাণ্ডতে যদি ওখানে বাংলাদেশে যা করেছে, এই সরকারের যাদের উদ্দেশ্যে ডিম নিক্ষিপ্ত হয়েছে, তারা যা করেছে তাদেরকে শাস্তি দিতে গেলে তো সেখানে বোমা মারতে হয়। তাহলে কি আপনারা কি বাংলাদেশে কি বাংলাদেশি যারা নিউ ইয়র্কে আছেন, আমেরিকায় আছেন, তাদেরকে কি বোমা মারতে বলছেন? এসব কেন যে এইভাবে সমালোচনাগুলো হয় জানি না। সেখানে এটা হচ্ছে সমালোচনা, তাদের বিরুদ্ধে প্রতিবাদের একটা ধরন হচ্ছে ডিম নিক্ষেপ। তা নিয়ে এত হইচই তো কিছু নেই। যাই হোক, আমরা সেই জায়গা থেকে, আমার চ্যানেল সেই জায়গা থেকে আমরা মালয়েশিয়ার সম্মেলন নিয়ে এর আগেও একটা এপিসোড আমি করেছি। এই সম্মেলনে ভারত ও বাংলাদেশের 2 সেনাপ্রধান উপস্থিত ছিলেন। শুধু তাই নয়, তারা একান্ত বৈঠক করেছেন বলেও খবর।
ইতিপূর্বে এই বিষয়টি নিয়ে আমার এই চ্যানেলে প্রথম সংবাদ প্রকাশ করি আমি। গত 23শে সেপ্টেম্বর এই বিষয়ে একটি ভিডিওতে আমি প্রথম এই বিষয়ে প্রতিবেদন দিই। মালয়েশিয়ার এই কনফারেন্স এবং এর সঙ্গে আরও দুটি সহযোগী কনফারেন্স, যার নাম হচ্ছে IPAMS বা ইন্দো প্যাসিফিক আর্মিজ ম্যানেজমেন্ট সেমিনার এবং সেলফ বা সিনিয়র এনলিস্টেড লিডার্স ফোরাম, তার সম্মেলনও আজ শেষ হচ্ছে। সম্মেলনের শেষে বাংলাদেশের সেনাপ্রধান আগামী 27শে সেপ্টেম্বর দেশে ফিরছেন এবং ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীও দিল্লিতে ফিরবেন মোটামুটি একই দিনে। অসমর্থিত কিন্তু নির্ভরযোগ্য সূত্র থেকে জানতে পেরেছি, সম্মেলনের মধ্যে শুধু আলোচনা নয়, সম্মেলনের সাইড লাইনেও কথা হয়েছে ভারত ও বাংলাদেশের সেনাপ্রধানের সঙ্গে। কোনো আধিকারিক স্তরে প্রকাশ হয়নি কি কথা হয়েছে দুজনের মধ্যে, কিন্তু বিষয়টি নিয়ে বিশেষ করে আন্তর্জাতিক কিছু সংবাদ মাধ্যম তারা কিন্তু খবর করেছে। এর সঙ্গে আমার দিল্লির নিজস্ব সূত্র যে খবর দিয়েছে তার ভিত্তিতে আমি তৈরি করছি এই প্রতিবেদনটি। প্রথমেই বলি, বিশ্বের 27টি দেশের সেনা প্রতিনিধি এবং সামরিক কর্তারা অংশ নিয়েছেন এই সম্মেলনগুলিতে। এই 27টি দেশের মধ্যে ভারত ও বাংলাদেশ সহ 13টি দেশের সেনাপ্রধান উপস্থিত ছিলেন। এবং মনে রাখতে হবে, শেখ হাসিনা সরকারের পতনের পর দু দেশের দুই সেনাপ্রধানের মধ্যে ভার্চুয়ালি একাধিকবার কথাবার্তা হলেও এই প্রথম দুজনের কিন্তু মুখোমুখি দেখা। ইতিপূর্বে জেনারেল ওয়াকার উজ্জামান যুক্তরাষ্ট্র, কানাডা, রাশিয়া, আজারবাইজান, চীন সফর করলেও বাড়ির পাশের দেশ ভারত সফর করেননি। হাসিনা সরকারের পতনের পর দু দেশের মধ্যে ক্রমশ ঘনিয়ে আসা শীতল সম্পর্ক নিশ্চিতভাবেই এজন্য দায়ী। যদিও সেনাপ্রধান ওয়াকার উজ্জামান তার দেশের সরকারের ভারত বিরোধী মানসিকতা ও কাজকর্ম থেকে বিরত তিনি ছিলেন এবং ভারতের সঙ্গে সুসম্পর্কের প্রয়োজনীয়তার কথা প্রকাশ্যে একাধিকবার বলেছেন। গত 14 মাসে জেনারেল জামানের মুখ থেকে এমন একটি কথা বেরোয়নি যাতে ভারতের সাথে বর্তমান শীতল সম্পর্কের বিন্দুমাত্র দায় তার উপর বর্তায়। সম্পর্ক খারাপ করার কাজটি প্রায় এককভাবে করেছেন বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্বয়ং, বেফাঁস কথা বলে। পক্ষান্তরে জেনারেল জামান তার তরফ থেকে চেষ্টা করে গেছেন ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে। এমনকি সম্পর্কের প্রবল অবনতির মধ্যেও দিন 10 আগে কলকাতার ফোর্ট উইলিয়ামে ভারতের সর্বোচ্চ সামরিক নেতৃত্বের বৈঠকের প্রেক্ষিতে বাংলাদেশের সাময়িক অভিযানের সম্ভাবনা প্রকট হয়ে উঠলে উত্তেজনা প্রশমন করতে বাংলাদেশ সেনাপ্রধান ব্যক্তিগতভাবে ওই বৈঠকে উপস্থিত হতে চেয়েছিলেন বলে গোপন সূত্র থেকে কিন্তু খবর বেরিয়ে এসেছে। মোহাম্মদ ইউনূস বাদ সেধেছিলেন বলে জেনারেল ওয়াকার আসতে পারেননি ফোর্ট উইলিয়ামে এই তো কয়েকদিন আগে। সুতরাং মালয়েশিয়ার সম্মেলনে দুজন যে নিজেদের মধ্যে কথা বলবেন না, দুজন দুজনকে এড়িয়ে যাবেন, এটা হতেই পারে না। এবং আমার রাজধানীর সূত্র জানাচ্ছে কথা হয়েছে দুজনের মধ্যে, কারণ কথা বলার কথা ছিল আর সে কথা হয়েছে একাধিকবার। বেশিরভাগ সময় আলোচনার সময় তৃতীয় কেউ ছিলেন না তাদের কাছে, শুধু ওরা দুজন ছিলেন, দুই জেনারেল, যাকে বলে একান্ত আলোচনা। কেন এমন একান্ত আলোচনা? তার কারণ দুই তরফেই আছে। ভারতের সেনা রাজনীতিতে মাথা গলায় না, গলাবার সুযোগ নেই এবং তারা গলায়ও না। আবার বাংলাদেশে উল্টো ব্যাপার। বাংলাদেশে
রাজনীতির কেন্দ্রে রয়েছে সেনা। গত বছর 5 আগস্টের কথা একবার মনে করে দেখুন। শেখ হাসিনার পতনের মূল কারণ সেনার যে পিছিয়ে আসার ব্যবস্থা না নেয়ার সিদ্ধান্ত। আবার দেখুন, হাসিনার পতন ঘটালো যে